পলাশ নামের একজন ভদ্রলোক বুয়েটিয়ান, তিনি লিখেছেন তারেক রহমানের ভাষণটা নিয়ে আসছেন ডেস্টিনির মতো। তিনি লিখেছেন একটা টাই পড়লে তাকে ডেস্টিনি বলা যাইতো। আমি দেখতেছিলাম, জি জি জি, ওইটা নিয়ে একটু মন্তব্য করে যদি আপনি আলোচনা শুরু করতেন প্লিজ। হ্যাঁ, আমাদের এই সুদী ব্যবসায়ী যে নাকি 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে গৃহীত ব্যক্তি, কারণ বাংলাদেশে একমাত্র সেই সুদের ব্যবসা করতো গ্রামীণ ব্যাংক দিয়ে। তো সেই ইউনূস যখন সরকারে বসলো, তাকে মানুষজন বলা শুরু করলো যে তার ব্যাংক থেকে লোন নিয়ে মানুষ এন্টারপ্রেনার হবে, উদ্যোক্তা হবে, হ্যান হবে। এখন আমরা দেখতেছি আসল এন্টারপ্রেনার, উদ্যোক্তা বানানোর খনি হইছে আমাদের এই ডেস্টিনি, মানে হইলেও হইতে পারতো ডেস্টিনি তারেক রহমান। কেন বলি? সে বলতেছে এই যে আমরা ফ্যামিলি কার্ড দিলাম, এই ফ্যামিলি কার্ড দিয়ে মহিলারা মুদি দোকানে যাবে, মুদি দোকানে যখন চাপ পড়বে মুদি দোকানদার এক্সট্রা একটা লোক রাখবে, কর্মচারী বাড়বে, এইভাবে আস্তে আস্তে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে। হোয়াট এ ব্রেইন! আপনারা ভাবতে পারছেন মুদি দোকানে বেটিরা কার্ড দিয়ে শপিং করতে যাবে? নোবেল প্রাইজ কি দাবিদার না তারেক রহমান? নতুন আবিষ্কার মাইক্রো ফিন্যান্সের জন্য নোবেল 2 তাকে দিয়ে দেওয়া উচিত, ইউনূস 2 নোবেল তাকে দেওয়া উচিত। বেটিরা কি জানি ফ্যামিলি কার্ড দিয়ে মুদি দোকানে শপিং করতে যাবেন। আপনি জীবনে ভাবতে পারছিলেন দেশের এরকম উন্নয়ন, যেখানে নাকি গ্রামাঞ্চলে 10 ঘন্টার মতো করে কারেন্ট থাকতেছে না, মিনিমাম এর উপরেও আছে, সর্বনিম্ন হচ্ছে 10 ঘন্টা, একটা 24 ঘন্টার দিনের মধ্যে 10 ঘন্টা। আচ্ছা, এরপরে গেল তেলের দাম তো শেখ হাসিনাই শুধু বাড়ায়, বিএনপি সরকার তো বাড়াবে না। তো সেই বিএনপি সরকার দেখলাম 1.5 মাস তোমাদেরকে ট্রায়াল দিল যে তেলের দাম না বাড়াইলে কিরকম কষ্ট হবে, বুঝছেন? সেই ট্রায়ালে তোমরা 1.5 মাস তেলের পাম্পে খাইলা, হাগলা, ঘুমাইলা, কেউ কেউ হয়তো বাচ্চাও পয়দা করছে। এগুলো মেকআউট পর্ব ছিল আর কি, মেকআউট পর্ব ছিল এটা। হ্যাঁ, তো ওরকম করে তাদেরকে ট্রেন করা হয়েছে যে দেখো তেলের দাম না বাড়াইলে কিন্তু এইসব ভুগতে হবে। শেখ হাসিনা যেটা ভুল ছিল, উনি কোনো এক্সপ্লেনেশনে যাইতেন না, দেশের জন্য যে কাজ জরুরি দরকার সেইটা উনি করে ওনাদের সামনে রেজাল্ট হাজির করতেন। ওদের এটা ভালো লাগে না, ওদের সব ভালো লাগে। এই যে দেখেন 1.5 মাস, আজকের দিনও দেখলাম দাম বাড়ছে, আজকে রোববার থেকে দাম হবে কি জানে অ্যাপ্লিকেবল হয়েছে, তারপরও কোনো পাম্পে তেলের জন্য লাইন কিন্তু কমে নাই। এবং একই সাথে আমাদের মন্ত্রীরা, পিও সরকারের, মাগরিবের ইলেকশনের সরকারের, সুষ্ঠু ইলেকশনের সরকারের মন্ত্রীরা গলাবাজি করে যাচ্ছে এনাফ তেল আছে। আই থিঙ্ক তাদের মায়ের হাতিতে অথবা বউয়ের হাতিতে কোনোভাবে তারা এটা সিকিউর করে রাখছে, যেটা দিয়ে তারা বাংলাদেশের সকলের তেল সমস্যা মিটাবে। ব্যাপার না, মিটেই পারে। বাংলাদেশের রাজনীতিতে একটা রেভলিউশন ঘটে গেছে, বুঝছেন? আমরা এখন এরকম করাটাকে বলে ফেলি সারোয়ার তুষার, বুঝছেন? বলতে হয় না, সারোয়ার তুষার বললেই মানুষজন বোঝে যে আপনি আসলে কি বলতে যাচ্ছেন, এবং হাদি বললেই মানুষ বোঝে যে আপনি কি বোঝেন। আপনি যদি না বোঝেন তাইলে অমুক বইয়ের এত নাম্বার পৃষ্ঠার এত চ্যাপ্টার খোলেন, বুঝছেন? তাইলে বুঝবেন, সবাই জানে। আপনি হাওয়াটা বলতে চাইতেছেন না? হ্যাঁ, মানে মানুষের নাম দিয়ে কি জানি কয় প্রতিস্থাপন করে দিলাম। অশ্লীল লাগে নাকি শুনতে, তাহলে এখন তাদের নামটাই ওখানে বসাই দিলাম, এটা ভালো হইলো না? শ্লীল বাক্য বলতেছি, আমি তো খুব বেশি বেশি খারাপ কথা বলি, যেটা বলতেছিলাম। তো ওরা এই যে এত এত তেল, আচ্ছা সরি, মনে হচ্ছিল ঘুমায় গেল বোধহয়। এত এত তেল যে তারা জায়গায় জায়গায় জমায় রাখছে, সেই তেল কিন্তু কেউ পাচ্ছে না। এবং দেখেন এই যে সে সংসদে বসে যে ডেস্টিনি আদলে যে বক্তব্যটা দিচ্ছে, সে কিন্তু হামের দায়ভার দিছে তার আগের 2 সরকারকে, মাইন্ড ইট, ইউনূস এবং শেখ হাসিনা সরকারকে। সে বিচার চাচ্ছে, কার বিচার চাচ্ছে? শেখ হাসিনার। ইউনূস তো সংসদে বসে অধিবেশন দেখতে আসে, ইউনূসের গেডি দুইরা কইয়া দেখাক যে তোর কারণে, হামের কারণে বাচ্চারা মরে যেতেছে, তুই টিকা কিনস নাই, তুই র্যাবিস, তারপর হচ্ছে অ্যান্টিভেনম, র্যাবিস জলাতঙ্কের টিকা কিনস নাই, কুত্তাদেরও টিকা দাস না, মানুষজনের টিকা দাস না, অ্যান্টিভেনমও কিনস নাই, কিছুই কিনস নাই, এই জন্য মানুষ মরতেছে। তার হেডাই জোর আছে কোন, তো এটা সে কইতে পারবে ইউনূসকে যে তুই এগুলো করছস? না, সেটা পারবে না। সে বলতেছে তার বকুল মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যেটা বকুল, আমি পুরা নাম মনে থাকে না, বলবেন না, বলবেন তার হাদিতে কি জোর আছে, এইভাবে বলবেন, এখন তো সম্পূরক শব্দ। স্বাস্থ্যমন্ত্রী প্রথমে বলছে 8 বছর ধরে ক্যাম্পেইন হয় না, তারপর যখন অনলাইনে আচ্ছা আছে গণসারোয়ার তুষার করা হইলো, তারপর সেটা কম
এই যে এইভাবে বলবেন এবার ঠিক। তারপর সেখান থেকে কমায় 2.5 বছর কমায় নিয়ে আসলো। তো দেখেন 2024 সালের নভেম্বর থেকে 25 সালের জানুয়ারি পর্যন্ত আমাদের যে হাম রুবেলার ক্যাম্পেইন হয় প্রতি 4 বছর পর পর, সেটা হওয়ার পরিকল্পনা ছিল। 2020 এবং 2021 সালে যেটা হয়েছে, যেটা 24-25 সালে আবার হওয়ার কথা। 4 বছর পর পর এটা যারা টিকা থেকে বাদ পড়ে যায়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেভাবেই হোক, জায়গা চেঞ্জের কারণে, তাদেরকে এই টিকার আওতায় আনার জন্য আমাদের এই শিলটা কন্টিনিউ করার জন্য, হার্ড ইমিউনিটি শিলটা কন্টিনিউ করার জন্য, এগুলো হচ্ছে নর্মাল প্রসেস। শেখ হাসিনা যখন এগুলো বলতো, আমরা টিকায় এত ভাগ সাফল্য অর্জন করেছি, আমরা টিকার অ্যাওয়ার্ড পেয়েছি, আমাদের এই হয়েছে, আমাদের এই উন্নতি হয়েছে, সেই উন্নতি হয়েছে, তখন মানুষজন বলতো এই বেটি কি বাপের টাকায় করছে এগুলা, সরকারের টাকায় করছে, আর টিকা দেওয়া এটা কি এমন বিষয়, বুঝছেন? প্রত্যেকের মধ্যে এইরকম একটা টোন ছিল যে টিকা দেওয়া কি এমন বিষয়, পাম্পে তেল রাখা কি এমন বিষয়, দাম তো বাড়াইছে। কিন্তু বাংলাদেশ কখনো এইরকম নজিরবিহীন অবস্থায় পড়ে নাই যে মানুষজনকে পাম্পে মশারি টাঙায় ঘুমাইতে হচ্ছে, এরকম কোনোদিন দেখে নাই। আর নিউ বাংলাদেশ হ্যাজ প্রেজেন্টেড বাই বিএনপি এবং ইউনুস এমন অবস্থা করছে যে আমাদের 45 বছর ধরে গড়ে তোলা যে হার্ড ইমিউনিটি, সেটা ব্রেক করে হাম তো হাম, নেক্সট আসতেছে যক্ষা। আপনি শুদ্ধ ইংলিশ বলে আপনি জাতীয় তারেক ভাইয়াকে অপমান করেছেন, এটা ঠিক হয়নি। আমি তো ইন্টারফেল না ভাইয়া, আমি তাদের প্রিয় শিক্ষামন্ত্রী, প্রিয় মিলন ভাইয়ের আমলে পাশ করা ব্যক্তি। তো আমি কিভাবে অশিক্ষিত বলেন আমাকে? তারেক ভাইয়া তো মিলন মন্ত্রীর আমলে পড়াশোনা করে নাই, তাইলে আপনি তাকে বলতে পারতেন আমি তো মিলন মন্ত্রীর আমলে পাশ করা মানুষ। আমি যদি ঠিকঠাক কথা না বলি তাহলে তো মিলন মন্ত্রীর অসম্মান হবে, বোঝেন নাই? আমি কিভাবে তাকে অসম্মান করতে পারি বলেন তো? যে বেটা এখনো ভাঙ্গা রেকর্ড বাজাই যেতেছে, নকল নকল নকল। আমি গত 15 বছরের মধ্যে কোথাও শুনি নাই যে বাংলাদেশে কোথাও নকল হয়, বাংলাদেশে কোথাও কোচিং বিজনেস রমরমা চলে, এরকম দেখি নাই। কোচিং সব সর্বযুগেই ছিল, বাট যখন থেকে সৃজনশীল সিস্টেম আসছে আমাদের কিছু ল্যাকিংস ছিল, ড্রব্যাক ছিল, কিন্তু তারপরও এই নকল এবং কোচিং বাণিজ্য এটা কিন্তু সৃজনশীল অনেকটা কন্ট্রোলড অবস্থায় ছিল। এখন এই যে লটারি তুলে দেওয়া আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী মিলন, লেট মিলন, সেই লেট মিলনের সিস্টেমে দেখেন ক্লাস 1 এর বাচ্চাদের লটারি উঠে গেছে, সেখানে ভর্তি পরীক্ষা দিতে হবে, মানে হচ্ছে কোচিং বাণিজ্য, বুঝছেন? এরপর নকল নকল করে যে ব্যানার পারতেছে, ভাই 20 বছর আগের কাহিনী এখন বদলে লাভ আছে? মানুষজন নকল ভুললেই গেছে। এই গান শোনাইলে তো লাভ নাই। যেটা বলতেছিলাম, আপনি মাঝখানে ঝামেলা করে আমাকে ডিস্ট্রাক্ট করে দিলেন। যেটা বলতেছিলাম, এই যে হাম হইছে, তো আপনারা তো হাম দেখতে পাচ্ছেন, এটা দৃশ্যমান, গায়ে ফুটে ওঠে। বাট হার্ড ইমিউনিটির যখন শিলটা আমাদের ব্রেক হয়ে গেল 45 বছর পরে, এখন আস্তে আস্তে দেখবেন যক্ষা বের হবে, হুপিং কফ বের হবে, ডিপথেরিয়া বের হবে। কারণ একটা টিকায় শুধু একটা রোগী প্রতিরোধ করে, ব্যাপারটা এরকম না। হার্ড ইমিউনিটি যখন ব্রেক হয়, একটা চেইন, একটা শেকলের মতো থাকে, শেকলের একটা জায়গায় আংটা খুলে গেলে পুরো শেকলটা কিন্তু ইউজলেস হয়ে যায়, বুঝছেন? তড়ি ঘড়ি করে বকুল সাহেব যে কি জানি বলে টিকা ক্যাম্পেইন করতেছে, তাতে কিন্তু হার্ড ইমিউনিটি গ্রো করবে না। এটা গ্রো করতে আবার আমাদের মিনিমাম 10 থেকে 15 বছর হার্ড পরিশ্রম করতে হবে, নাইলে কোনোদিন এই যে আমরা যেসব রোগ বালা ইনস্টিংক্ট করে ফেলছিলাম, শেখ হাসিনা যেসব ঢোল পিটাইতেন প্রতিদিন যে আজকে আমরা এই অবস্থায় আসছি, আমরা এত দূর আসছি, আমরা এতগুলো কাজ করছি, তখন কারো ভালো লাগতো না। কোভিড এর সময় আপনাদের খেয়াল আছে কিনা জানি না, ফ্লোরা ম্যাডাম যখন প্রতিদিন কোভিড এর আপডেট দিতে আসতেন, তখন এরা ট্রল করছিল 21 দিন আপডেট দিতে 21টা শাড়ি পরে আসছে, নিত্য নতুন শাড়ি। অথচ ওই মহিলার যে কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন, তার হাজবেন্ডের মানে বাপের বাড়ি তো আছেই মহিলার, তার নিজের এবং তার হাজবেন্ডের এবং তার শ্বশুর বাড়ির যে কোয়ালিফিকেশন, সে অনুযায়ী দিনে তো বেটি 5 বার 5 ওয়াক্ত নামাজের সময় 5টা শাড়ি পরলেও কোনো আসে যায় না, এতটুকু হাসিয়ত ওকাত তাদের আছে, বুঝছেন? তো সেই মহিলাকে তারা ট্রল করতো। আজকে দেখেন প্রায় 1.5 মাস হয়ে গেছে, হামে সরকারি ভাবে রিপোর্টেড হচ্ছে 200 বাচ্চা, 206 অথবা 8, বেসরকারি ভাবে এগুলা হাজার ছাড়ায় যাবে, কারণ গ্রামে গঞ্জে প্রচুর এগুলা রিপোর্ট হয় না। আপনাকে 30 সেকেন্ড সময় দেন, আপনাকে একটা প্রশ্ন করি, যেহেতু নারী বিষয়ক। আমাদের একজন উপদেষ্টা ছিলেন না, ওই যে স্লিভলেস পরে ফুল হাতা ব্লাউজ পরছিলেন, তিনি বলেছেন 71-এর রাজনীতি ভুল ছিল বলে 24 ঘটেছে। এখন উনি তো মহিলা, তার সম্পর্কে আমি আর আসলে বললে তো বলবে আমরা নারী। আপনি পাকিস্তানি কাউকে চুপতে গেলে নিশ্চয়ই তার জেন্ডার দেখবেন না, কাপড় খুলে কারো লিঙ্গ চেক করার মতো দায়িত্ব না, প্লিজ। এই যে তার মানে কি এই সমস্ত লোকদেরকে নিয়োগ দিয়েছিল বেছে বেছে? এই যে অথচ শুনেছি ওনার বাবা নাকি মুক্তিযোদ্ধা ছিল বা তার পরিবার, এটাও শুনেছিলাম।
কিন্তু এটা এখন কি উনি- তিনি উনি বলতেছেন তো একাত্তর। জামাতুল আমিরের পরিবার ওনাকে আটক তারেক মাসুদের যে মুক্তির গান নামের প্রামাণ্য চলচ্চিত্র 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে উনি নিজে সেই অভিনয় তো না, ওই 71 সালে যে ফুটেজ, আমাদের সেই উপদেশটা, এই মহিলাটার নাম তো ভুলে গেলাম, বগলকাটা যাওয়া পরে যে জি জি জি, নাম ভুলে গেলাম তো, মুর্শেদ সামথিং, মুর্শেদ নাম, মুর্শেদ মুর্শেদ, জি জি, সামথিং মুর্শেদ নাম, কি যেন মুর্শেদ, কি যেন মুর্শেদ, হ্যাঁ। যাই হোক আমি ভুলে গেছি। উনি নিজে ওই ওই মুক্তির গান সিনেমার প্রামাণ্য চিত্রের ভিডিও ফুটেজে ওনার অসংখ্য উপস্থিতি আছে এবং উনি একজন মুক্তিযোদ্ধা। উনি এই জামায়াতের সরকারে কেন বসছেন জানেন? যে পার্সোনাল রিভেঞ্জ নিতে, নাথিং এলস। কারণ উনি ওনার চেহারা সুরত নিয়ে যে পরিমাণ ডিপ্রেশনে থাকতেন, ওনার কাছে মনে হয়তো যে উনি প্রপার অ্যাটেনশন পাচ্ছেন, ওনার লাইফে উনি প্রপার গেইন করেন নাই, সেজন্য ওনার মনে হয়েছে যে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার ফালায়া উনি সেই প্রতিশোধ নেবেন ওনার অবমাননার। সেই জন্য বুড়া বয়সে উনি লাং ধরতে না পারিয়া অসহায় হইয়া ফুল হাতা জামা কাপড় পরিয়া এই 18টা মাস এদের সাথে অফিস করছেন। এখন দেখেন ওনার কোনো আওয়াজ নাই। এই যে বাচ্চাগুলো মরে গেল, ওনার নাম হচ্ছে শারমিনী মুর্শেদ, শারমিনী হ্যাঁ, মুর্শেদ। আমার খালি রিজওয়ানা মুর্শেদ আসতেছিল, আমি জানি না কেন, দুইটার এক প্যাচ লাগায় ফেলছি, আমি গুড়া মাইরা একটা বানায় ফেলছি, দুইটাই রাজাকার যে রাজনীতি। আমারও ভুল হয়ে গেছিল, একজন মেসেজ করছে নাম হ্যাঁ। লিখে, এক দর্শক, আমিও না, এটা দর্শক, আমাদের বিজ্ঞ দর্শক, আমাদের সাথে দর্শক আছেন, জানিয়েছেন। জি প্লিজ। দুইটাই রাজাকান্নি, দুইটাই শয়তান, এটা নিয়ে কোনো ডাউট নাই। আজকে যে এনডিএ বলেন, বাচ্চাদের অসুস্থতা বলেন, বাংলাদেশের যত ওই যে সার্বভৌমত্ব নিয়ে আমরা যে কথা বলতেছি, আমরা তখনও বলছি, গত 25 সালেও আমরা এগুলো নিয়েই কথা বলছি, তখন এরা কিন্তু প্রতিবাদ করে নাই। আমরা কোনোদিন দেখি নাই ইন্ডিয়ার কাছ থেকে কোনো কিছুর জন্য বাংলাদেশ সরকারকে লিখিত বা মৌখিক কোনো ধরনের কোনো পারমিশন নিতে হচ্ছে যে আমরা এখানে তেল কিনবো, ওখানে ঘাস কাটবো, ওখানে গরু কাটবো, এগুলো পারমিশন নিতে হয় নাই। বাংলাদেশের সেই হ্যাডম ছিল। কারণ আওয়ামী লীগ সরকার আসলে ভারতের কাছে দেশ বেঁচেই ফেলেছিল, আর এখন তো হলো গিয়া আমেরিকার কাছে ভাড়াই দিচ্ছে। তাইলে বাংলাদেশ কি, আমেরিকা কি এত বোকা? বিক্রি দেশ আবার তারা ভাড়ায় নিছে? আমি এটা বুঝলাম না হিসাবটা, আসলে আপনারা কি বুঝাইতে চান? রাসেল ভাই হিসাব এটা বাঙ্গু পাইকা গুলা জানে, এগুলো আপনাই আমি এই হিসেবে মিলাইতে পারবো না। কিন্তু তাইলে আমাকে সেই 71 সাল থেকে জিজ্ঞেস করতে হয়, 71 সালে যেহেতু বঙ্গবন্ধু দেশ বেচে দিয়ে পাকিস্তানে চিল আউট করতে চলে গেছিল জেলখানায়, তো সেই দেশ বিক্রি হয়ে যাওয়া দেশ 71 সালের পরে অ্যাকচুয়ালি কে ফেরত আনছিল? কত সালে ফেরত আসছিল? ফেরত যদি নাই আনে, প্রতিবার আওয়ামী লীগ সরকার বসলেই নাকি ভারতের কাছে বেঁচে দেয়। এখন ভারত এরকম গান্ডচোদা কি জন্য যে প্রতিবার এক দেশ কিনতেছে? গোলাম আজম পাকিস্তান থেকে আসার সময় ফেরত নিয়ে আসছিল, আসার সময় ভারত থেকে। না, প্রতিবার এক দেশ কেন ভারত কিনতেছে? আমি তো এই রহস্যটা পাইলাম না। ওদের কি লাভ হচ্ছে এই ক্যান্সারটা ওদের দেশে নিয়ে? আমি মানে, ওরা সবসময় বলে ইন্ডিয়া দখল করে ফেলবে, ইন্ডিয়া তছনছ করে ফেলে, হ্যান্ড করে ফেলবে। ভাই, নিজের দেশের পোলাপান সেভ করতে পারতেছিস না। এই যে ইউনুস যে এতগুলা বাচ্চার মরে যাওয়ার জন্য দায়ী, সেটা তোরা ফিক্স আপ করতে পারতেছ না। ইউনুস গেডি ধরে কইতে পারতেছিস না যে যা জেল খাইতে আয় বা শাস্তি পায় আয়। শেখ হাসিনা সেই হ্যাডম ছিল, তাকে ট্যাক্স ফাঁকির মামলায় কোর্টের চত্বরে চত্বরে তাকে হাঁটাইছিল, তখন সেই ইউনুস আমার বউ লুলা, আমার বউকে ডাইপার চেঞ্জ করতে হয়, আমাকে বউয়ের সাথে থাকতে হয়, আমার অনেক কষ্ট হয়, এসব নাটক করতো। এবং পাবলিক, বিশ্ব চোদনা পাবলিক, সমগ্র বিশ্বের চোদনা